ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ঝাড়খণ্ড প্রাইমারি টেট প্রিপারেশন 2024-এর আরও একটি ম্যাথমেটিক্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট। কি আছে, 2009 milliliter equals to 2 liters 9 milliliters, 25 hundredths equal to 25 by 100, 0.57 is the same as 0.5700. Number 4 দিয়েছে দেখো, area of a square of side 30 semi is the same as the area of the rectangle 4.5 meter into 0.2 meter. তাহলে এখানে কি বলেছে দেখো, which of these not correct। তাহলে প্রথমেরটা দেখো 2009 মিলিলিটার মানে হচ্ছে 2 লিটার 9 মিলিলিটার, ওটা ঠিক আছে। 2500 মানে 2500 ওটাও ঠিক আছে। 0.57 ইজ দ্য সেম এজ, এটাও ঠিক আছে। দেখো কেননা পয়েন্টের রাইটে আমরা যত খুশি জিরো আমরা বসাতে পারি, এটাও ঠিক আছে। তাহলে আমার অপশন কোনটা আসছে, 4 নাম্বার অপশন। আমরা ক্যালকুলেশন না করেও বলে দিতে পারি বা ক্যালকুলেশন করে তোমরা দেখে নিতে পারো। এরিয়া অফ সাইড 30 আছে, তো 30 যদি আমার 30 সেমি থাকে তাহলে আমার এরিয়া হয়ে যাবে 900 সেমি স্কোয়ার। আর এটা আছে 4.5 মিটারে আছে, একটু খেয়াল করবে মিটারে আছে, মানে এটাকে সেমি করলে 450 মানে 450, আর এটা আসবে 20, তাহলে এটা 9000 হয়ে যাবে। তাহলে দুটো সেম আসছে না, কিন্তু ওরা বলেছে সেম, তাহলে আমার এটাই আসবে নট কারেক্ট। ঠিক আছে, তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 2-তে। নাম্বার 2-এতে কী বলেছে দেখো, অন এ ম্যাপ হাফ সেন্টিমিটার শোজ 125 কিলোমিটার্স অন দ্য ground if two cities are actually 2000 kilometer apart on the ground, then the distance between them on the map is। তাহলে এখানে কি বলেছে না, সেন্টিমিটার এখানে দেখো যে হাফ সেন্টিমিটার ইকুয়ালস টু 125 কিলোমিটার। ঠিক আছে, স্কেলে এটা দেওয়া আছে যে হাফ সেন্টিমিটার ইকুয়ালস টু 125 কিলোমিটার। তাহলে বলছে 2000 কিলোমিটারটা কত হবে। ঠিক আছে, এখানে তাহলে এখানে আমরা সিম্পলি ক্যালকুলেশন করে দেখো, এখানে 125 কিলোমিটার সমান দেওয়া আছে হাফ সেন্টিমিটার, মানে বলতে পারি 250 কিলোমিটার। 250 কিলোমিটার মানে হচ্ছে 1 সেমি। ঠিক, 250 কিলোমিটার ইকুয়ালস টু 1 সেমি। তাহলে তোমাকে বলেছে যে 2000 কিলোমিটার সমান কত হবে, তাহলে এটাকে 2000 দিয়ে ভাগ করে দাও 250 দিয়ে, তাহলে 2000 বাই 250। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে এটা কাটছে 25, 8 25 200, তাহলে 800 সেমি, 800 না 8 সেমি। ওকে, তাহলে আমার অপশান কোনটা আছে দেখো, 8 সেমি। অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নাম্বার 3-তে। নাম্বার 3-তে কী বলেছে, হোয়েন ইট ইজ 8:49 PM in Delhi, it is 1:19 AM on the next day in Sydney. What time will be in Sydney when it is 11:19 AM in Delhi? তাহলে এখানে কী বলেছে দেখো, কোশ্চেনটা ভালো করে বোঝো, যে 8:49 বাজছে দিল্লিতে, রাত 8টা PM দেওয়া আছে যেহেতু, রাত 8:49 বাজছে। তখন কি বলছে না, সিডনিতে তখন 1:19 বাজছে পরের দিন, মানে সিডনির টাইমটা এগিয়ে আছে। কত টাইম এগিয়ে আছে না, 8:49 থেকে আমার যদি 1:19 পর্যন্ত যায়, তাহলে কতক্ষণ হচ্ছে দেখো, 8টা থেকে 8:49 থেকে 9টা মানে 11 মিনিট এটা হয়ে গেল। তাহলে 9 9 10 10 11 12 1, তাহলে 4 ঘন্টা 11 মিনিট, আর এদিকের 19 মিনিট, মানে 4 ঘন্টা 30 মিনিট। ওকে, তাহলে কী হলো, সিডনির টাইমটা 4 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। তাহলে এখানে দেখো দিল্লিতে 11:19 বাজছে, তাহলে আমার 11:19 বাজছে দিল্লিতে, কি AM। ঠিক আছে, এটা AM আছে। তাহলে এটার সাথে 4 ঘন্টা 30 মিনিট যোগ করে দাও, এটার সাথে কত, 4 ঘন্টা 30 মিনিট, 4 hours 30 মিনিট যদি আমরা অ্যাড করে দিই, তাহলে কত হবে, তাহলে 11:19 থেকে তুমি 4 ঘন্টা 30 মিনিট যোগ করে দাও। তাহলে 11টা থেকে 4 ঘন্টা যোগ করলে কত, 11 12টা 1টা 2টো 3টে 19 মিনিট আর 30 মিনিট। ঠিক আছে, তাহলে 30 আর 19 কত আছে, 49। তাহলে আমার কত আসবে, 3:49। দেখো 12টা ক্রস করে গেছে, মানে AM-টা PM হয়ে যাবে, তাহলে 3:49 PM। ওকে, 3:49 PM। তাহলে এটার অ্যান্সার দেখো 3:49 PM কোথায় আছে, অপশন 3-তে দেখা যাচ্ছে। দেখো অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব
নাম্বার ফোরে দেখো কি আছে, দ্য সাম অফ অল পজিটিভ ফ্যাক্টরস অফ 84 হুইচ আর মাল্টিপিল অফ 7 ইজ। তাহলে এখানে কোশ্চেন কি বলেছে যে 84-এর যে উৎপাদকগুলো আছে বা ফ্যাক্টরগুলো আছে সেগুলোর সাম বের করতে বলেছে। কোন মাল্টিপিলগুলোর না, যেগুলো বলছে 7-এর মাল্টিপিল, যে সেই ফ্যাক্টরগুলোর সাম বের করো যেগুলো 7-এর মাল্টিপিল। তাহলে এখানে দেখো 7-এর মাল্টিপিল হবে এবং 84-এর ফ্যাক্টর হবে, এরকম কি কি আছে দেখো। 7 আছে, আমরা এখানে কি বলতে পারি 7 একটা আছে, ঠিক আছে, যেটা 7-এর মাল্টিপিল এবং 84-এর ফ্যাক্টর হয়। 7-এর পরে কে থাকবে না 14 থাকবে, ঠিক আছে, 14 হচ্ছে 7-এর মাল্টিপিল এবং 84-এর ফ্যাক্টর। 21 থাকবে, ঠিক আছে, 28 থাকবে, ওকে, 28 থাকবে, 42 থাকবে, আর কে থাকবে 84 নিজে থাকবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলো আমার কি হয় না 7-এর মাল্টিপিল হবে, অ্যাট দ্য সেম টাইম 84-এর ফ্যাক্টর হয়, ঠিক আছে। ফ্যাক্টর বলতে কি না 84-কে ভাগ যাবে এরকম সংখ্যা, আর 7-এর মাল্টিপিল মানে 7 দিয়ে ভাগ যাবে সেরকম সংখ্যা। তাহলে দেখো এখানে কি আসলো আমার 7, 14, 21, 28, 42, 84। তাহলে এগুলোর সাম বের করতে বলেছে, এগুলোর সাম করো। তাহলে এগুলো সাম করলে আমরা যেটা পাবো সেটা হবে কত না 196। এটা সাম করলে কত আসবে না 196। তা 196 কোথায় আছে দেখো 4, 14, 21, 28, 42 আর 84, এদের সাম করলে আসবে 196। 4-এ আছে দেখো, অপশান 4-এ আছে ওই 196। তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 5। নাম্বার 5-এ কী বলেছে দেখো, দ্য প্রোডাক্ট অফ দ্য স্মলেস্ট কমন মাল্টিপিল and the biggest common factor of 30, 36 and 42 is। তো যাই একটু কথাটা উল্টো করে লিখেছে, আর কিছুই না, স্মলেস্ট কমন মাল্টিপিল দ্যাট মিনস এলসিএম, একটু অন্য করে লিখেছে ভাষাটা, মানে লসাগু বের করতে হবে। আর বিগেস্ট কমন ফ্যাক্টর দ্যাট মিনস গসাগু বা যেটাকে আমরা এইচসিএফ বলি সেটা বের করতে হবে। এই তিনটে সংখ্যার এইচসিএফ আর এলসিএম এই দুটোর গুণফল কী হবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি আমরা এইটা বের করে নিই, এলসিএমটা বের করে নিই, কত আছে 30, 36 আর 42, এগুলো হচ্ছে আমার তিনটে সংখ্যা। 2 দাও তাহলে 15, এটা আসছে আমার 15, তারপরে আসছে 18, তারপরে আসছে আমার 21, তা 3 দাও, 3 দিলে 5, এটা আসছে 9, এটা আসছে আমার 7, ঠিক আছে। 1 মিনিট, এটা 9 নয়, এটা 6, ভুল করলাম, এটা 6। তাহলে 3, 5, 6, 7, ঠিক আছে, আর 2 এগুলো মাল্টিপ্লাই করো। তাহলে মাল্টিপ্লাই করলে এলসিএম যেটা পাবে, এলসিএমটা হবে 1260। এটা মাল্টিপ্লাই করলে আসবে তোমার এলসিএম আসবে 1260, ওকে। আর এইচসিএফ কত হবে দেখো, এইচসিএফ সবচেয়ে বড় সংখ্যা 6 দিয়ে তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে, তাহলে এইচসিএফটা হয়ে যাবে আমার 6। তাহলে এই দুটোর গুণ বলেছে 1260 ইন্টু 6 কত 6, এটা ইকুয়ালস টু কত হবে, তাহলে এটা তোমরা মাল্টিপ্লাই করে দেখবে, এটা আসবে তোমার 7560, 7560 এই দুটো যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে আসবে 7560। তাহলে অপশান দেখো কোথায় আছে, 75 নাম্বার 1-এ আছে, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 6। নাম্বার 6-এ কী বলেছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 6 অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 4 ইন 5, 6, 4, 3, 1। এটাতে বলেছে 6-এর প্লেস ভ্যালু নিতে বলেছে। তাহলে 6-এর প্লেস ভ্যালু কত হবে 6, 3টে 0। আর কি বলেছে না ফেস ভ্যালু অফ 4, ফেস ভ্যালু অফ 4 মানে 4ই হয়, এদের ডিফারেন্স বলছে কত হবে। তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা আসবে 6, তারপরে 9, তারপরে আসছে 9, তারপরে আসছে 5, তাহলে 5, 9, 9, 6। কোন অপশান আছে দেখো, অপশান 4, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 7। নাম্বার 7-এ কী বলেছে দেখো, দ্য সাম অফ রিমাইন্ডার্স অবটেন অন ডিভাইডিং 112 by 11 and 13223 by 13 ইজ। মানে কি বলছে 11 দ্বারা যদি এই প্রথম সংখ্যাটাকে ভাগ করলে যে ভাগশেষ থাকবে এবং 13 দ্বারা যদি এই দ্বিতীয় সংখ্যাটাকে ভাগ করলে যে ভাগশেষ থাকবে তাদের যোগফল কত হবে বা তাদের সামটা কত হবে, ঠিক আছে। তাহলে সেটা আমরা একটু করে দেখে নিতে পারি। তাহলে 1, 2, 1, 1, 2, ঠিক আছে, এটাকে তুমি 11 দিয়ে ভাগ করছো, তাহলে 11 বা 121 বলে দিতে পারো, 11 11 121, ঠিক আছে। তাহলে আমার 1 নামলো, ঠিক আছে, 1 যদি নামে তাহলে যাচ্ছে না, মানে 0 দিলাম, তাহলে 2টা নেমে গেল, তাহলে 1 দিলে আমার এটা আসছে 11, মানে 1 হচ্ছে ভাগশেষ। প্রথমটার ক্ষেত্রে 1 হচ্ছে ভাগশেষ, আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 1, 3, 2, 3, 1,
1322, ভুল লিখলাম, 13223, ঠিক আছে। এটাকে 13 দিয়ে ভাগ করো, তাহলে প্রথমে 1 দাও, তাহলে 13, 2 যাচ্ছে না, 0, 0 দিয়ে 2 নামালে তাহলে এটা 13, 13 একে 13, তাহলে 13 আছে 12, 9 12, 3, 7 91, 7, তাহলে 91, তাহলে আমার কত আসছে, এটা ভাগশেষ আসছে 2, তাহলে প্রথমটাতে আসলো 1 আর এটাতে আসলো 2, তাহলে দুটোর যোগফল বলেছে, তাহলে 1 আর 2 এ 3, তাহলে 3 হবে আমার অ্যান্সার। তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান 2, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 8, 10,000 প্লাস 10 hundreds প্লাস 10 tens ইজ ইকুয়াল টু। তাহলে এখানে দেখো কি বলেছে, 10,000, তাহলে কিছু না, সিম্পলি সাম করো, 10,000, তাহলে 1 1 2 3 10,000 হয়ে গেল 10,000। তার সাথে বলেছে 10 100, ঠিক আছে, 10 100 দ্যাট মিন্স 1 0 দুটো 0, আর কি বলেছে 10 10 দ্যাট মিন্স 1 0 0, ঠিক আছে। তাহলে এটাকে সাম করলে কি আসবে, 0 0 1 1 1, তাহলে 3টে 1 0 0, অপশান চেক করো, 3টে 1 0 0, অপশান 3তে দেখা যাচ্ছে, দেখো অপশান 3, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, নাম্বার 9। নাম্বার 9 কি বলেছে দেখো, এ টিচার গিভস 36 টাইলস টু স্টুডেন্ট of class 6 and asks them to arrange them in all possible rectangle, which one of the following concept cannot be addressed by using this activity। তাহলে এখানে কি বলেছে যে 36টা টাইলস আছে, সেই টাইলসগুলো বিভিন্ন রকমভাবে রেক্ট্যাঙ্গেলের আকারে সাজাতে বলেছে টাইলসগুলোকে। তাহলে বলছে এখানে কোন অ্যাক্টিভিটিটা বলেছে অ্যাড্রেস হচ্ছে না, ক্যান নট বি অ্যাড্রেসড বাই ইউজিং দিস অ্যাক্টিভিটি, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট, কোন কনসেপ্টটা বলছে এটা দ্বারা অ্যাড্রেসড হয় না। তাহলে এখানে দেখো প্রথম আছে ফ্যাক্টর, মাল্টিপ্লিকেশন, এরিয়া, ভলিউম। তাহলে এখানে দেখো যখন সে টাইলসগুলোকে সাজাবে রেক্ট্যাঙ্গেলের আকারে, তাহলে বিভিন্ন রকমভাবে যখনই সাজাবে তখন সে ফ্যাক্টরের চিন্তা ভাবনা আসবে যে 36-এর ফ্যাক্টর কী কী আসে, সেরকমভাবে লেন্থ ব্রেথগুলো নেওয়া যাবে। মাল্টিপ্লিকেশনটাও সেখান থেকে চলে আসে, 36 কী কী মাল্টিপ্লাই করলে 36 আসছে। এরিয়াটারও চিন্তাভাবনা চলে আসবে যে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে ভলিউমের কোনো চিন্তাভাবনা করা যাবে না। তাহলে আমার এখানে কি বলেছে যে কোনটা হবে না, ঠিক আছে, তাহলে কোনটা অ্যাড্রেস হচ্ছে না, কোন কনসেপ্টটা, তাহলে ভলিউম, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। তাহলে এটা আমার অ্যান্সার হলো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নাম্বার 10। নাম্বার 10-এ কী বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য নাম্বার সেন্স, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, মানে কোনটা বলছে নাম্বার সেন্সের জন্য মানে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নয়, ঠিক আছে, নাম্বার সেন্সের জন্য। তাহলে এখানে দেখো কনজারভেশন মানে সংরক্ষণ হচ্ছে, তারপরে আছে সেরিয়েশন মানে ধারাবাহিকতা, তারপরে আছে কাউন্টিং গণনার গল্প, রাইটিং নাম্বার লেখার গল্প। তাহলে এখানে দেখো নাম্বার সেন্সের জন্য কনজারভেশন সংরক্ষণ এটা আমার কোনো দরকারে আসবে না, ঠিক না, এটা কোনো ইম্পর্টেন্সই নেই এখানে কনজারভেশন। তাহলে কনজারভেশন ইজ দ্য, দেখো সেরিয়েশন যেটা ধারাবাহিকতা, কাউন্টিং যদি বলো গণনার গল্প, আর রাইটিং যদি বলো সেটাও রাইটিং নাম্বার, সেটাও আমার নাম্বার সেন্সের মধ্যে পড়ছে, কিন্তু কনজারভেশন বা সংরক্ষণ এটা আমার নাম্বার সেন্সের মধ্যে আসছে না, ঠিক আছে। তাহলে আমার অপশন 1 ইজ রাইট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 11। নাম্বার 11-এ কী বলছে দেখো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ NCF 2005 রিকমেন্ডস দ্যাট টিচিং অফ ম্যাথমেটিক্স অ্যাট প্রাইমারি লেভেল শুড ফোকাস অন, মানে NCF বলছে ম্যাথমেটিক্সটার যে টিচিং আছে, টিচিং অফ ম্যাথমেটিক্স অ্যাট প্রাইমারি লেভেল শুড ফোকাস, কার উপরে ফোকাস করবে, কিসের উপরে, ম্যাথমেটিক্সের ক্লাসটাতে কিসের উপরে ফোকাস করবে, হেল্পিং স্টুডেন্ট টু একোয়ার কি আছে international standards in learning of mathematics, preparation for higher mathematics, abstract concept of mathematics, helping student to concept classroom learning with everyday life, ওকে। তো আমরা আগেও জেনেছি যে NCF বা NCF 2005 যে ইয়েগুলো দিয়েছে ফ্রেমওয়ার্কগুলো, সেখানেই কিন্তু সবসময় কী হয়েছে না, সবসময় বাচ্চাদের ডেলি লাইফ বা রিয়েল লাইফ প্রবলেম নিয়ে বেশি চিন্তাভাবনা করতে বলেছে। তাহলে এখানে দেখো সেটা আমরা 4 নম্বর অপশানে পাচ্ছি যে হেল্পিং স্টুডেন্ট টু কানেক্ট ক্লাসরুম লার্নিং উইথ এভরিডে লাইফ, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নাম্বার
12 নাম্বার 12 কি বলেছে দেখো, ইফ এ লার্নার ইজ এবল টু পারফর্ম দ্য 4 বেসিক অপারেশন অন হোল নাম্বারস, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল নাম্বারস, দ্য লার্নার ইজ অ্যাট। এখানে দেখো বলেছে যে একটা স্টুডেন্ট কি করছে, পারফর্ম 4 বেসিক অপারেশন অন হোল নাম্বারস, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল, 4টা বেসিক অপারেশন সে পারছে এখানে করতে সেই স্টুডেন্ট, কার উপরে, ফ্র্যাকশনের উপরে, ডেসিমাল নাম্বারসের উপরে। তাহলে বলছে লার্নার কোন স্টেজে আছে, ঠিক আছে, কোন ফেজে আছে। তাহলে এখানে কোয়ান্টিফাইং ফেজ দিয়েছে, তারপরে পার্টিশনিং ফেজ দিয়েছে, ফ্যাক্টরিং ফেজ দিয়েছে, অপারেটিং ফেজ দিয়েছে। তো যাই হোক, ম্যাথামেটিক্সের এখানে মানে ডেভেলপমেন্টের স্টুডেন্টদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে 6খানা ফেজ থাকে, ঠিক আছে। সেই 6খানা ফেজের মধ্যে যে ফেজে গিয়ে কোনো একটা স্টুডেন্ট সব কিছু অপারেশনগুলো করতে পারছে, ওকে, ডেসিমাল, ফ্র্যাকশন, হ্যাঁ, কমন ফ্র্যাকশন সবগুলো নিয়ে আমরা কাজ করতে পারছি, সেটাকে আমরা কি বলি না অপারেটিং ফ্র্যাকশন, বা অপারেটিং করতে পারছি অপারেটিং ফ্র্যাকশন। তাহলে এখানে অ্যান্সার আমার কি আসবে না নাম্বার 4 অপারেটিং ফ্র্যাকশন, নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে 6খানা ফেজ আছে, হ্যাঁ, এমার্জেন্ট ফেজ, ম্যাচিং ফেজ, তারপরে এখানে কোয়ান্টিফাইং ফেজ, পার্টিশনিং ফেজ, তারপরে ফ্যাক্টরিং ফেজ, অপারেটিং ফেজ। প্রত্যেকটা ফেজে পরপর আমাদের স্টুডেন্টদের ডেভেলপমেন্টগুলো ফিরে ফিরে আসে, যে কীভাবে ডেভেলপ হচ্ছে স্টুডেন্ট মাইন্ড। যেমন প্রথমে এমার্জমেন্ট যে ফেজটা ছিল সেটাতে তো চিনতে শিখবে তারা সংখ্যাকে, তারপরে ম্যাচিং আছে, ম্যাচিংয়ে কী হবে সংখ্যার ভ্যালু তারা গুনতে শিখবে, তারপরে কোয়ান্টিফাইংয়ে কী হয়, কোয়ান্টিফাইংয়ে তোমার ওরা কাউন্ট করতে পারবে, এবং কাউন্ট করার সময় যে এলিমেন্ট বা অবজেক্টকে যদি তোমার রিঅ্যারেঞ্জ করা হয় তাও যে টোটাল নাম্বার অফ কাউন্ট সেম থাকে সেটা তারা বুঝতে শিখবে। তারপরে পার্টিশনিংয়ে যেটা আছে সেখানে এডিশন সাবট্রাকশনগুলো শিখবে। ফ্যাক্টরিংয়ে কী হয় না মাল্টিপ্লিকেশন, ডিভিশন এসব নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। আর অপারেটিং সিস্টেমে কী হয়ে যাবে না কমন অ্যান্ড ডেসিমাল ফ্র্যাকশন নিয়ে তারা শিখতে পারে বা তারা জানতে পারে, ঠিক আছে। এতগুলো ফেজ আছে, তো সেই ফেজের মধ্যে এখানে বলেছে যে তারা অপারেশনগুলো করতে পারছে কাদের না ডেসিমাল নাম্বারসে, ফ্র্যাকশনের করতে পারছে। তাহলে আমার কোন স্টেজে থাকছে না অপারেটিং যে ফেজ সেই ফেজে আছে, তাই ওকে। তাহলে 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 13। কমিউনিকেশন ইন ম্যাথামেটিক্স ক্লাস রেফার্স দ্য ডেভেলপিং এবিলিটি টু। তারপরে দেখো অপশানগুলো কী কী দিয়েছে, অর্গানাইজ, কনসোলিডেট, তারপরে বলে অ্যান্ড এক্সপ্রেস ম্যাথামেটিক্যাল থিঙ্কিং, তারপরে ইন্টারপ্রেট ডাটা বাই লুকিং অ্যাট বার গ্রাফস, গিভ প্রমোটস রেসপন্স টু কি আছে কোশ্চান আস্কড ইন দ্য ক্লাস, কন্ট্রাডিক্ট দ্য ভিউজ অফ আদার্স ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে কোন অপশানগুলো আসবে, কমিউনিকেশন ইন ম্যাথামেটিক্স ক্লাসে কী হয় না স্টুডেন্টের অর্গানাইজ করার ক্ষমতাগুলো বেড়ে যায়, ঠিক আছে, এক্সপ্রেস করার ক্ষমতাগুলো বেড়ে যায় কমিউনিকেশন ইয়েতে। তাহলে এটা দেখো কোন অপশানে আছে না অপশান 1-এ আছে, দেখো অর্গানাইজ, কনসলিডেট অ্যান্ড এক্সপ্রেস ম্যাথামেটিক্যাল থিঙ্কিং। তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 14। নাম্বার 14-এ কী বলেছে দেখো, অ্যাকর্ডিং টু ভ্যান হেল, level of geometry student who can describe and sort out shape on the basis of appearance are at, বলছে কোন লেভেলে এটা হবে। ভেন হেলের বলছে এটা বলছে কোন লেভেলে এটা হবে। তো যাই হোক, ভেন লেভেল যে লেভেলগুলো দিয়েছিলেন সেখানে 5খানা লেভেল ছিল, 0 লেভেল, 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, এরকম করে 4 লেভেল পর্যন্ত, ঠিক আছে। তো যেখানে 0 লেভেলে কী ছিল, ভিজুয়ালাইজেশন যেটা, সেটাতে কী ছিল না রিকগনাইজ দ্য শেপ বাই দেয়ার অ্যাপিয়ারেন্স বাট নট বাই প্রপার্টি। তাহলে এখানে আমাকে বলেছে যে ডেসক্রাইব অ্যান্ড সর্ট দ্য শেপস অন দ্য বেসিস অফ অ্যাপিয়ারেন্স। তাহলে অপশান 0-তে আমার আসবে, লেভেল 0-তে, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। এটার অ্যান্সার আসবে আমার কি, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমার ওই তো আরও অনেকগুলো দিয়েছে, দেখো ইয়ে লেভেল দিয়েছে, সেই লেভেলগুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে কোন লেভেলে কী হয়, তাহলে তোমাদের অ্যান্সারগুলো করতে সুবিধা হবে। যেমন এটা ভিজুয়ালাইজেশন যে লেভেল বা 0 লেভেলে কী বললাম না রিকগনাইজ দ্য শেপ বাই দেয়ার অ্যাপিয়ারেন্স বাট নট প্রপার্টি, ঠিক আছে। এটা অ্যাপিয়ারেন্স দ্বারা তারা শেপগুলোকে চিনতে বা শর্ট আউট করতে পারছে। তারপরে যেমন আছে পরের লেভেল 1 লেভেলটা হচ্ছে তোমার অ্যানালিসিস। এই অ্যানালিসিসে কী হবে, ডেসক্রাইব প্রপার্টিজ অফ শেপস, বিভিন্ন শেপসের প্রপার্টিগুলো তারা ডেসক্রাইব করতে পারে বা জানতে পারছে বা বলতে পারছে। তারপরে যেমন আছে তোমার লেভেল 2 তো আছে ইনফর্মাল ডিডাকশন, ঠিক আছে। এটাতে কি করবে না আন্ডারস্ট্যান্ড রিলেশনশিপ বিটুইন প্রপার্টিজ অফ ফিগার, ঠিক আছে, যে বিভিন্ন ফিগারের যে প্রপার্টি আছে তাদের রিলেশনশিপটা বের করতে পারবে বা জানতে পারবে। তারপরে তোমার নাম্বার 3-তে আছে ফর্মাল ডিডাকশন, ঠিক আছে। ফর্মাল ডিডাকশনে কী হয় না ফর্মাল ডিডাকশনে কমপ্লেক্স জিওমেট্রিক কনসেপ্ট তাদের চলে আসে, ঠিক আছে। কমপ্লেক্স জিওমেট্রিক্যাল
নানা রকম কনসেপ্ট তাদের চলে আসবে। আর যেটা 4 নম্বর যে লেভেলটা থাকে, এখানে নামটা দেওয়া নেই, সেটা হচ্ছে রিগার, RIGOR, রিগার। হ্যাঁ, এখানে কি করতে পারবে না, কম্পেয়ার করতে পারে বিভিন্ন ডিফারেন্ট জিওমেট্রিক্যাল রেজাল্টস, বিভিন্ন জিওমেট্রিক্যাল রেজাল্ট নিয়ে তারা আলোচনা করতে পারবে। তো যাই হোক, আমি এগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম, তোমরা পারলে নোট করে নিতে পারো খাতাতে, ভিডিও থেকে শুনে শুনে। তো যাই হোক, এই ধরনের যদি এগুলো তোমাদের মনে থাকে যে কোন ফেজে কি হয়, তাহলে তোমাদের এই কোশ্চান ছাড়া অন্য কোনো কোশ্চান দিলেও সেই কোশ্চানগুলো তোমরা সলভ করতে পারবে। ওকে, যে এইগুলো তোমাদের একটু একটু করে জেনে রাখা দরকার। তাছাড়া আদার্স এই কোশ্চান পড়লো না অন্য কোনো কোশ্চান পড়লো, এর উপরেই ভেনেলের যে এই জিওমেট্রিক যে চিন্তাভাবনা, সেটার উপরেই কোনো কোশ্চান পড়লো, তখন দেখবে হয়তো লেভেল 1 অ্যান্সার হবে, ঠিক আছে, কিন্তু তোমাদের সঠিক জানা নেই বলেও হচ্ছে না। তো যাই হোক, এই লেভেলগুলো একটু ভালো করে করবে, জেনে রাখবে। তো যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 15। অ্যান্ড এই কোশ্চেনের লাস্ট কোশ্চেন কী বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ম্যাথামেটিক্স টেক্সট বুকস অ্যাট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে একটা ভালো ম্যাথামেটিক্স বুকস, তার বৈশিষ্ট্য কী হবে, বা তার ইয়েটা কী থাকবে, কী বৈশিষ্ট্য থাকবে যে তাকে আমরা ভালো বলবো, কী জন্য, ঠিক আছে। তাহলে কী বলেছে, অপশানগুলো একবার চেক করে নিই। ইট মাস্ট বি থিক অ্যান্ড লার্জ, কনসেপ্ট শুড বি ইন্ট্রোডিউসড থ্রু কনটেক্সট, ইট শুড অনলি কন্টেন নিউমারাস এক্সারসাইজ টু গিভ কি আছে রিগোরাস প্র্যাকটিস, ইট শুড বি অ্যাট্রাকটিভ অ্যান্ড কালারফুল। তাহলে এখানে দেখো, ম্যাথামেটিক্স বুক ভালো হওয়ার জন্য সবসময় কী দরকার হবে, দেখো, কনসেপ্ট শুড বি ইন্ট্রোডিউসড থ্রু কনটেক্সট, এটা হবে আমার অ্যান্সার। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কী আছে, কনসেপ্ট শুড বি ইন্ট্রোডিউসড থ্রু কনটেক্সট, কনটেক্সটের মাধ্যমে কী হবে না, তাদের যে স্টাডি ম্যাটেরিয়াল থাকছে বা বইটা থাকছে, সেটাতে তাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, সেখানে তাদের কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে, কোনো কনফিউশন থাকবে না। এটা যদি আমার কোনো বইয়ের মধ্যে থাকে যে তাদের স্টুডেন্টদের মধ্যে কোনো কনফিউশন আসছে না, ঠিক আছে, তখন সেই বইটাকে আমরা খুব ভালো বই বলি বা গুড ম্যাথামেটিক্স বুক বলতে পারি। কনসেপ্ট শুড বি ইন্ট্রোডিউস থ্রু কনটেক্সট, ঠিক আছে। আর 4 নম্বর অপশানে দেখো একটা আছে, ইট শুড বি অ্যাট্রাকটিভ অ্যান্ড কালারফুল। এটাও কিন্তু একটা গুড ম্যাথামেটিক্স বুকসের ক্যারেক্টারিস্টিক হচ্ছে, বাট এটা একটু কম, ঠিক আছে। যদি 2 নম্বর অপশানটা না থাকতো, তাহলে 4 নম্বর অপশানকে আমরা প্রাধান্য দিতাম, কিন্তু যেহেতু 2 নম্বর অপশান দিয়েছে, এটাকে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, যে আগে সাবজেক্টকে ভালো জানতে হবে বা স্টাডি মেটেরিয়ালটা ভালো হতে হবে, কনসেপ্ট বেশি ভালো জানা থাকে, সাবজেক্টের উপরে স্টুডেন্টদের কনসেপ্ট যাতে ভালো হয়, সেই বুকটাই আমাদের কাছে ভালো হবে, ঠিক আছে। তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো, আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করলাম, আমরা পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ওকে, ভালো থেকো এবং পড়াশোনা করতে থাকো। খুব সামনেই পরীক্ষা, অলরেডি তোমার ফর্ম ফিল আপ চলছে, খুব শীঘ্রই এক্সাম ডেট ঘোষণা হবে। তো চলো, আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।